সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। প্রতিবারের মতো এবারও আমরা তোমাদেরকে একটি বিষয়ে আহ্বান করতে চাই, সেটি হচ্ছে যে আমরা অবশ্যই ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করব, অযথা বাইরে ঘোরাফেরা করব না, আর বাইরে গেলে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। আরেকটি বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এখন গণটিকা দেওয়া হচ্ছে। তো তোমরা সবাই যার যার এলাকা থেকে সেই টিকাগুলো সংগ্রহ করবে। আর তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো, তারা এই রেজিস্ট্রেশন দিয়েই তোমরা টিকা গ্রহণ করতে পারবে। আর যারা রেজিস্ট্রেশন করোনি, তারা টিকা কেন্দ্রে গেলে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে অবশ্যই টিকা নিতে পারবে। সবার প্রতি আমার আহ্বান থাকবে, সবাই টিকা নিয়ে নিবে। আর টিকা নিয়ে নিলে আমরা মানব মনের দিক থেকে প্লাস হচ্ছে আমরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আর অন্যকেও টিকা নিতে উদ্বুদ্ধ করবে, কারণ গ্রামের লোকজন তারা টিকা নিতে চায় না। তারা মনে করে যে টিকা নিলে এর খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, প্রভাব আছে। তো সবাইকে বোঝাতে হবে আসলে আমাদেরকে বেঁচে থাকতে হলে কোভিড এর বিরুদ্ধে লিপ্ত হতে হবে, তার জন্য আমাদেরকে অবশ্যই টিকা নিতে হবে। সবাইকে আবারও করোনা ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস এর বাকি অংশ নিয়ে আলোচনা। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: টেকনিক্স ফর ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক ক্যালকুলেশন মেথড উইথ এক্সাম্পলস। চলে যাই আমাদের মূল আলোচনা, ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিস এ। আমরা গত ক্লাসে ক্যাপিটাল বাজেটিং টেকনিক এবং রিস্ক অ্যানালিসিস এর বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি ক্যাপিটাল বাজেটিং এবং রিস্ক অ্যানালিসিস করতে পারি। তো ক্যাপিটাল বাজেটিং টেকনিকের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড কি, এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের এই জিনিসগুলো সবারই জানা। পেব্যাক পিরিয়ড, এনপিভি, ইআরআর, আইআরআর, এগুলো আমরা জানি না এরকম কেউ আমার মনে হয় তোমাদের মধ্যে থাকার কথা না। তো তারপরেও তোমাদের যদি প্রিভিয়াস কনসেপ্টে কোনো সমস্যা থাকে অথবা কোনো কিছু না বুঝতে পারো, দেন অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখনই এই পেব্যাক পিরিয়ড করতে যাব, তখন আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যে ইনফ্লো গুলো দেয়া আছে সেই ইনফ্লো গুলো সমান নাকি অসমান। যদি ইনফ্লো পরিমাণ সমান হয়, তাহলে আমরা একটা সূত্রের সাহায্যে কি করব, পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। আর যদি ইনফ্লো পরিমাণ অসমান হয়, সেই ক্ষেত্রে অন্য সূত্রের সাহায্যে আমরা কি করব, পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। তো যদি নগদ প্রবাহের পরিমাণ সমান হয়, তাহলে সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের সূত্র হবে কি, এনসিও বাই এনসিবি, অর্থাৎ টোটাল ক্যাশ আউটলে যেটা, সেটাকে আমরা যদি নেট ক্যাশ বেনিফিট বা অ্যানুয়াল সিএপিটি যেটা, সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। আর এই পেব্যাক পিরিয়ডের মাধ্যমে কিন্তু আমাদের প্রজেক্ট সিলেকশন বা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। অর্থাৎ যদি দেখি যে পেব্যাক পিরিয়ড কম, অর্থাৎ আমাদের টার্গেটেড যে পেব্যাক পিরিয়ড তার চেয়ে যদি অ্যাকচুয়াল পেব্যাক পিরিয়ড কম হয়, তাহলে আমরা কি করব, প্রজেক্টটা গ্রহণ করব। আর যদি দেখি যে আমাদের টার্গেটেড পেব্যাক পিরিয়ডের চেয়ে আমাদের অ্যাকচুয়াল পেব্যাক পিরিয়ড বেশি, তাহলে আমরা প্রজেক্টটা রিজেক্ট করব। তো এবার আমরা দেখি যে যদি নগদ প্রবাহের পরিমাণ অসমান হয়, অর্থাৎ যদি প্রতি বছর ইনফ্লো সমান না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। তো যদি নগদ প্রবাহের পরিমাণ অসমান হয়, তাহলে আমাদেরকে দুইটি স্টেপে আসলে কি করতে হবে, পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। একটি হচ্ছে যে প্রথমে যেটি করতে হবে, সিসিএফএটি নির্ণয় করতে হবে। তোমরা
জানো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কিভাবে নির্ণয় করতে হয়। তারপর আমি একবার বলি যে আমরা আমাদের যে ইয়ার গুলো দেওয়া থাকবে সেই ইয়ার গুলো আমরা এখানে দেখাবো যত বছর দেওয়া থাকে, তারপরে সিএফবিটি যেটা দেওয়া থাকে সেটা দেখাবো, দেন সেখান থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। এখন ডেপ্রিসিয়েশন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সাধারণত কোনো কিছু যদি বলা না থাকে তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। আর স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডের বৈশিষ্ট্যটা কি হচ্ছে, বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ সমান থাকবে, এবং এই ক্ষেত্রে সূত্রটি হবে এরকম যে কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেটস ভ্যালু। তো এই ডেপ্রিসিয়েশন যদি আমরা সিএফবিটি থেকে বাদ দেই তাহলে আমরা কি পাবো, ইবিটি পাবো। আর এই ইবিটি থেকে কি করতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো ইএটি। আর এই ইএটির সাথে যদি আমরা কি করি, ডেপ্রিসিয়েশন যোগ করি, তাহলে আমরা পাবো সিএফএটি। এবং প্রথম বছরের সিএফএটি হবে প্রথম বছরের যে সিসিএফএটি সেটা, আর দ্বিতীয় বছরের সিসিএফএটি হবে যে প্রথম বছরের যে সিসিএফএটি আছে তার সাথে দ্বিতীয় বছরের যে সিএফএটি থাকবে সেটি যোগ করলে আমরা দ্বিতীয় বছরের সিসিএফএটি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দ্বিতীয় স্টেপে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সূত্রের সাহায্যে আমাদের পে ভেক্টর নির্ণয় করতে হবে, অর্থাৎ a প্লাস এলসিএম মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এগুলো আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে শিখে এসেছি, তারপর তোমাদেরকে রিকল করার জন্য আলোচনা। তো এখানে এ বলতে আমরা কি বুঝি, এ হচ্ছে যে দ্য ইয়ার ইন হুইচ সিসিএফবিটি ইজ নিয়ারার টু এনসিও, অর্থাৎ যে ইয়ারের সিসিএফবিটিটা এনসিও এর কাছাকাছি হবে। অর্থাৎ আমরা যে সিসিএফবিটি নির্ণয় করব সেই সিসিএফবিটিটা এনসিও এর কাছাকাছি যে ইয়ারে হবে সেই ইয়ারটা হবে এ। আর এনসিও তো আমরা জানি নেট ক্যাশ আউটলে, অর্থাৎ যেটা আমরা ইনভেস্ট করছি সেটা। আর সি হচ্ছে যে এ ইয়ার যেটাকে আমরা ধরলাম সেই এ ইয়ারের যে সিসিএফবিটি থাকবে সেটা হচ্ছে সি। আর ডি হচ্ছে যে এ ইয়ারের যে তোমার ইয়া থাকবে সিএফবিটি যেটা থাকবে সেটা হচ্ছে ডি। অর্থাৎ এই ইয়ার যদি 3 হয়, অর্থাৎ 3 ইয়ার হয়, তাহলে 3 ইয়ারে যে সিএফবিটি থাকবে সেটি হচ্ছে ডি। এভাবে আমরা মান বসিয়ে আমরা কি করতে পারবো, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারবো। এরপর আমরা শিখেছিলাম যে পে ব্যাক পিরিয়ড রেসিপ্রোকাল আমরা কিভাবে নির্ণয় করি, সেটা আমরা ফার্স্ট ইয়ারে শিখেছি। এগুলো তোমরা আমার স্ক্রিপ্টে তোমাদের কাছে দেয়া থাকবে, এগুলো দেখে নিবা। দেন আমরা শিখেছিলাম যে এভারেজ রেট অফ রিটার্ন আমরা কিভাবে নির্ণয় করব। তো আমরা কিভাবে এভারেজ রেট অফ রিটার্ন পাই, এভারেজ ইএটি কে যদি এভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা এভারেজ রেট অফ রিটার্ন পাই। এখন এই যে এভারেজ ইএটি আমরা কিভাবে পাবো, আমরা একটু আগে একটা শিডিউল দেখেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ইএটি নির্ণয় করি। আমরা ওখানে দেখেছিলাম যে ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে আমরা কি পাই, ইএটি পাই। তাহলে এই টোটাল যত বছরের ইএটি দেয়া আছে সেগুলোকে যোগ করে আমরা যদি নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটাকে আমরা এভারেজ ইএটি পেয়ে যাই। তো আর এভারেজ ইনভেস্টমেন্ট যদি আমার অঙ্কে সরাসরি দেয়া না থাকে তাহলে কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটু তোমাদেরকে রিকল করে দিচ্ছি যে যদি দেখি যে অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সেলস ভ্যালু কোনো কিছু দেয়া নাই তাহলে আমরা কি করব, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট বা এনসিও যেটা আছে সেটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এভারেজ ইনভেস্টমেন্টটা পেয়ে যাব। আর যদি দেখি যে অঙ্কে শুধু সেলস ভ্যালু দেয়া আছে তাহলে আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সেলস ভ্যালু যোগ করব, সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে যাব। আর যদি দেখি যে আমাদের এভারেজ তোমার সেলস ভ্যালু দেয়া আছে আবার ওয়ার্কিং ক্যাপিটালও দেয়া আছে, তখন আমরা কি করব যে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 এই সূত্র অনুযায়ী আমরা এভারেজ ইনভেস্টমেন্টটা বের করে নিব। তাহলে এভাবে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট বের করে আবার এভারেজ ইএটি বের করে তারপর আমরা এই সূত্রে বসিয়ে দিব, তাহলে আমরা কি পাবো, এআরআর পেয়ে যাব। আর এই ক্ষেত্রে এআরআর করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখব যে প্রজেক্টের যে ডিসকাউন্ট রেট দেয়া আছে বা কস্ট অফ ক্যাপিটাল যেটা দেয়া আছে তার চেয়ে এআরআর বেশি নাকি কম। যদি দেখি যে এআরআর বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমার এই ক্ষেত্রে লাভ হবে, কারণ আমি বেশি লাভ করতে পারবো। আর যদি ডিসকাউন্ট রেটের পরিমাণটা বেশি হয়, এআরআর কম হয়, তাহলে বুঝতে হবে আমার লস হবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা কিন্তু ডিসাইড করতে পারবো যে আমরা এই প্রজেক্টটা নিব নাকি নিব না। বা একাধিক প্রজেক্ট যদি দেয়া থাকে তাহলে আমরা দেখবো যে কোন প্রজেক্টের এআরআর বেশি আছে, যে প্রজেক্টের এআরআর বেশি থাকবে আমরা সেই প্রজেক্টটি গ্রহণ করবো। এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রেটের চেয়ে এআরআরটা বেশি কিনা।
যদি এরকম হয় যে ধরো দুটি প্রজেক্ট আছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি, প্রজেক্ট এ তে এআরআর আছে 5% আর প্রজেক্ট বি তে এআরআর ধরো 7%। এখন এখান থেকে কিন্তু এআরআর যেহেতু প্রজেক্ট বি তে 7%, তাহলে তোমার মনে হতে পারে যে না প্রজেক্ট বি টা আমরা সিলেক্ট করব কারণ প্রজেক্ট বি এর এআরআর বেশি। কিন্তু যদি আমরা ডিসকাউন্ট রেট দেখি, সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রেট যদি 8% হয় তাহলে কিন্তু আমার কোনো প্রজেক্টে ইনভেস্ট করাটা লাভজনক হবে না। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রজেক্টে আমরা ইনভেস্ট করব না। আর যদি দেখি যে না আমার ডিসকাউন্ট রেট আছে 6% কিন্তু আমার এআরআর বি তে আছে 7%, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রজেক্ট বি আমরা সিলেক্ট করব। বুঝতে পেরেছো? জি স্যার। এবার আমরা দেখব যে অঙ্কে যদি আরওআই দেয়া থাকে, অর্থাৎ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা যদি দেয়া থাকে তাহলে কিভাবে আমরা সেটা নির্ণয় করব। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এভারেজ এটি কে আমরা টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব। তো এভারেজ এটি কিভাবে করব সেটা আমরা জানি, যে আমাদের যে ইএটি টোটাল ইএটি থাকবে সেটাকে আমরা নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করব, তাহলে আমরা এভারেজ ইএটি পেয়ে যাব। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট আমরা কিভাবে পাবো? অঙ্কে যেটা দেয়া থাকবে টোটাল ইনভেস্টমেন্ট বা এনসিইউ, সেটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব আরওআই, অর্থাৎ রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপরে যেটা ভাইটাল বিষয় ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে এনপিভি, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব। নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে ইনফ্লো গুলোকে আগে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে এবং আউটফ্লো গুলোকেও প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। যদি অঙ্কে দেখি যে আমার আউটফ্লো একাধিক দেয়া থাকে, অর্থাৎ তুমি প্রথম বছরে ইনভেস্ট করেছে, দ্বিতীয় বছরে ইনভেস্ট করেছে, তৃতীয় বছরে ইনভেস্ট করেছে, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে এই ইনভেস্টমেন্ট গুলো অর্থাৎ এনসিও কেও প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আর যদি দেখা যায় যে না তুমি একবারই ইনভেস্ট করেছো, তাহলে সেই ক্ষেত্রে সেটা তুমি এই বছরই করেছো, সুতরাং এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার দরকার হবে না। কিন্তু যে ইনফ্লো গুলো তুমি পাচ্ছ বিভিন্ন ইয়ারের যে ইনফ্লো, সেটাকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। এখন সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে চার্ট আকারে করতে পারি, শিডিউল করে করতে পারি, অথবা আমরা এখানে যে সূত্রটা তোমাদেরকে দেখছি এভাবে করতে পারি। অর্থাৎ আমরা যে বিভিন্ন ইয়ারের যে ইনফ্লো গুলো পাবো সেটাকে আমরা 1 + i টু দি পাওয়ার প্রথম বছরের জন্য n, দ্বিতীয় বছরের জন্য প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2, এভাবে আমরা লিখে আমরা এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দেন এখান থেকে আমরা এনসিও মাইনাস করব। এভাবে আমরা এনপিভি নির্ণয় করতে পারি, অথবা আমরা কলাম করে নিতে পারি যে ইয়ার লিখবো, তারপরে সিএপিটি লিখবো, দেন আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর গুলো দেখানোর পরে তারপর আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তারপরে টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যদি এনসিওটা বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব? এনপিভি পেয়ে যাব। আর এই ক্ষেত্রে এনপিভি করার উদ্দেশ্য হচ্ছে যে প্রজেক্টের এনপিভি বেশি হবে সেই প্রজেক্টটা আমাদের বেশি লাভজনক হবে, আমরা সেই প্রজেক্টে কি করব? বিনিয়োগ করব, সেই প্রজেক্টে ইনভেস্ট করব। এই ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালিসিসে যেটা থাকে অনেক সময় দেখা যায় যে তোমাকে এনপিভির মাধ্যমেই তোমাকে ডিসাইড করতে বললো যে কোন প্রজেক্টে তুমি বিনিয়োগ করবা। সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যে ইনফ্লো গুলো দেয়া আছে সেই ইনফ্লো গুলোর সাথে আমাদের প্রবাবিলিটি দেয়া আছে, অথবা সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেয়া আছে। এই ক্ষেত্রে অথবা ডিসকাউন্টেড রেট অ্যাপ্রোচ যেটা, সেটার মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা শুধুমাত্র কি করব যে এই নিয়মে যেভাবে আমরা এনপিভি করেছি সেভাবেই করব, শুধু ওই রিস্কটাকে ইনকর্পোরেট করে নিতে হবে। অর্থাৎ যদি আমার প্রবাবিলিটি থাকে তাহলে প্রবাবিলিটি মানে রিস্ক ফ্যাক্টর, এটাকে রিস্ক ফ্রি করে নিতে হবে। আবার যদি সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর থাকে তাহলে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমাদের এটা রিস্ক ফ্রি করে নিতে হবে। আবার যদি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট থাকে তাহলে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট করে দেন এটাকে তোমার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। নিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে যে আমরা দেখালাম যে এনপিভি করছি, এভাবে আমরা কি করব? আমরা এনপিভি করে নেব। কাজে এই অঙ্কগুলো কিন্তু সহজ, কঠিন না, আগে তোমরা করে আসছো, জাস্ট মাথায় ওই জিনিসগুলো থাকলেই হবে, শুধুমাত্র এখানে রিস্কটাকে ইনকর্পোরেট করে নিতে হবে। আমরা অঙ্ক যখন করব তখন আরো বেশি তোমাদের ক্লিয়ার করতে পারবো। প্রফিটেবিলিটি ইনডেক্স আমরা করে আসছি এটা ফার্স্ট ইয়ারে, যে এটা কিভাবে পাবো? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনপুটে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটপুট দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? আমরা প্রফিটেবিলিটি ইনডেক্স পাই। কোন কোন ক্ষেত্রে এটা এভাবে দেয়া আছে টিপিভি বাই এলসিও ইনটু 100 এভাবে দেয়া আছে। তো আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে
মনে করতে হবে যেটা পার্সেন্টেজে আমরা করছি, সেক্ষেত্রে আমাদের তুলনা করতে হবে 100% মানে 100% এর সাথে। আর যদি আমরা এই 100 দিয়ে গুণ না করি তাহলে 1 প্রবাবিলিটি প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1 হলে সেক্ষেত্রে আমরা 1 বা 1 এর বেশি হলে সেক্ষেত্রে আমরা সেটাকে গ্রহণ করব। আর যদি 1 এর কম হয় তাহলে সেটাকে আমরা রিজেক্ট করব। আর পার্সেন্টেজ দিয়ে যদি করি তাহলে 100% বা 100% এর বেশি যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স হয় তাহলে সেই প্রজেক্টটা আমরা গ্রহণ করব। আর যদি প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি 100% এর কম হয় তাহলে আমরা এটা রিজেক্ট করব। জি স্যার। নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে এটা সহজ যে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স যেটা ছিল সেখান থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স পেয়ে যাব। এবার আমরা দেখব ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আইআরআর কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে আইআরআর কিন্তু আমরা দুইটি মেথডে শিখে আসছি ফার্স্ট ইয়ারে, একটা ট্রায়াল এন্ড এরর মেথড আর একটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মেথড। তো এই দুইটি মেথডের যে কোনো একটি মেথডে আমরা কি করতে পারবো? আইআরআর করতে পারবো। তো ট্রায়াল এন্ড এরর মেথডে যদি আমরা আইআরআর করি তাহলে আমরা প্রথমে কি করব, যে আমাদের অঙ্কে যে ডিসকাউন্ট রেট দেয়া থাকবে সেই ডিসকাউন্ট রেট ধরে আমরা প্রথমে একটা এনপিভি করব, তারপরে আমরা কি করব, ডিসকাউন্ট রেট বাড়িয়ে বা কমিয়ে তারপর আরেকটা আমাদের এনপিভি নির্ণয় করতে হবে। কারণ এই আইআরআর করার জন্য আমাদের দুইটি জিনিস দরকার, মনে রাখতে হবে। একটা হচ্ছে যে দুইটা ডিসকাউন্ট রেট দরকার আর দুইটি এনপিভি দরকার। আর দুইটি ডিসকাউন্ট রেট হচ্ছে একটা হায়ার ডিসকাউন্ট রেট আর একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। আর এনপিভির ক্ষেত্রে একটি পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি। কাজেই অঙ্কে যে ডিসকাউন্ট রেট দেয়া থাকবে সেই ডিসকাউন্ট রেট ধরে আমরা যদি এনপিভি করি আইদার সেটা পজিটিভ আসতে পারে অথবা নেগেটিভ আসতে পারে। যদি পজিটিভ এনপিভি আসে তাহলে আমাদের নেগেটিভ এনপিভির জন্য এবার কি করতে হবে? ডিসকাউন্ট রেটটাকে আমার বাড়িয়ে দিতে হবে। আর যদি আমরা দেখি যে প্রথম এনপিভিটাই নেগেটিভ তাহলে এটাকে পজিটিভ করতে হবে। আর পজিটিভ করার জন্য ডিসকাউন্ট রেট কি করতে হয়? বাড়িয়ে ধরতে হয়, কমিয়ে ধরতে হয়। সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট রেট কমিয়ে ধরলে দেখা যাবে যে আমাদের এনপিভিটা পজিটিভ আসবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটা এনপিভি পজিটিভ আর একটা এনপিভি নেগেটিভ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কি করতে হবে? এভাবে এই ডিসকাউন্ট রেটটাকে বাড়িয়ে বা কমিয়ে আমাদেরকে ট্রাই করে যেতে হবে। এই জন্য এই মেথডের নাম হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রজেক্ট সিলেক্ট করব? যে যদি আইআরআর এর পরিমাণ ডিসকাউন্ট রেটের চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা প্রজেক্টটা সিলেক্ট করব, আর যদি আইআরআর এর পরিমাণ ডিসকাউন্ট রেটের চেয়ে কম হয় তাহলে আমরা প্রজেক্টটা রিজেক্ট করব। এখন কথা হচ্ছে যে এই যে ট্রায়াল এন্ড এরর মেথড, এটা বাদ দিয়ে আমরা কেন আমরা অ্যানুইটি ফ্যাক্টর মেথডে যাব? কারণ এই ট্রায়াল এন্ড এরর মেথডের কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো যে এই যে তুমি ট্রাই করে যাবা, কতক্ষণ ধরে ট্রাই করবা? কারণ ট্রাই করার তো একটা সময় আছে, পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে দিতে হবে। কাজে এই ট্রায়াল এন্ড এররের ঝামেলা, এই ট্রাই করার ঝামেলা মুক্ত থাকার জন্য বা সহজে অঙ্কটা করার জন্য অ্যানুইটি ফ্যাক্টর মেথডটাই বেস্ট। তো এখন কথা হচ্ছে যে এই যে তুমি ধরো প্রথমে অঙ্কে দেয়া ছিল 10% ডিসকাউন্ট রেট, 10% ডিসকাউন্ট রেট ধরে তুমি কি করলা? একটা এনপিভি করলা, দেখলা যেটা পজিটিভ আসলো। এবার তুমি ভাবলা নেগেটিভ এনপিভি দরকার, তাহলে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট রেট বাড়িয়ে ধরলা, 12% ধরলা, তারপরে পজিটিভ আসলো, এরপরে 15% ধরলা, এরপরে পজিটিভ আসলো, এরপরে 20% ধরে নেগেটিভ আসলো। তো এই যে চেষ্টা করার যে সময়টা সেটা সেভ করার জন্য আমরা কি করব? অ্যানুইটি ফ্যাক্টর মেথডে চলে যাব। তো এখন কথা হচ্ছে যে এই অ্যানুইটি ফ্যাক্টর মেথডে যদি আমরা অঙ্ক করতে চাই দেন আমাদের কিভাবে অঙ্কটা করতে হবে? এই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে যেটা তোমরা জানো। একটা হচ্ছে যে প্রথমে যেটি করতে হবে ফেক পিভিপি নির্ণয় করতে হবে। আর ফেক পিভিপি আমরা কিভাবে পাবো? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটাকে আমরা এভারেজ অ্যানুয়াল সিপিটি দিয়ে ভাগ করব, তাহলে আমরা ফেক পিভিপি পাবো। দেন সেকেন্ড স্টেজ আমাদেরকে যেটা করতে হবে যে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি টেবিল থেকে যত বছর অঙ্ক দেয়া আছে সেই বছরের বরাবর ফেক পিভিপি এর মানের কাছাকাছি দুইটি ডিসকাউন্ট রেট নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর টেবিল যেটা দেয়া আছে সেই টেবিলে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে। যাওয়ার পর দেখতে হবে যে আমরা কত বছরের অঙ্ক করছি। অর্থাৎ অঙ্কটা যদি 5 বছরের হয় তাহলে 5 বছরের খুঁজবো, যদি অঙ্কটা 4 বছর হয় তাহলে 4 বছরের খুঁজবো। 4 বছরের কি খুঁজবো? যে এই যে ফেক পিভিপি এর যে মানটা আসলো এটা যদি ধরো 3.5 আসে তাহলে এই 3.5 এর কাছাকাছি দুটো মান আমরা খোঁজার চেষ্টা করব, সেটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর টেবিল থেকে। এবং কত বছরে? যত বছরের অঙ্কটা দেয়া আছে তত বছরে। হ্যাঁ, এখন ধরো 3.5 এর কাছাকাছি বলতে একটা কম একটাকে বেশি, একটা বেশি বোঝাবে। এখন ধরো একটাকে তোমার এরকম যদি থাকে 3.45 এটা কম, এটা হতে পারে। আর একটা হতে পারে যে 3.53 অথবা 3.55।
তো এখানে যে ডিসকাউন্ট রেট দেওয়া থাকে সেই দুটি ডিসকাউন্ট রেট ধরে আমরা যদি দুটি এনপিভি করি তাহলে দেখা যাবে যে একটা এনপিভি পজিটিভ আসবে আর একটা এনপিভি নেগেটিভ আসবে। তাহলে আমরা কি করতে পারবো, আইআরআর এর সূত্রে আমরা এই মানগুলো বসে আমরা আইআরআর নির্ণয় করতে পারবো। আর এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতাম সেটা হলো যে যে প্রজেক্টের আইআরআর বেশি হবে আমরা সেই প্রজেক্টে কি করব, গ্রহণ করব, আর যে প্রজেক্টের আইআরআর কম হবে সেটাকে আমরা রিজেক্ট করব। তো এবার আমরা দেখব যে মেথডস অফ ক্যালকুলেটিং রিস্ক, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যাপিটাল বাজেটিং করব, আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে রিস্ক কিভাবে আমরা ক্যালকুলেট করব। তোমাদেরকে যেহেতু আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট পড়িয়েছি, তো পোর্টফোলিও ম্যানেজমেন্টে কিভাবে রিস্ক ক্যালকুলেশন করতে হয় সেটাও তোমাদেরকে আমি শিখিয়েছি। তো সেই জিনিসগুলো আবার যদি একটু তোমাদেরকে রিকল করে দিতে চাই, একটু তোমরা যদি একটু দেখো যে এই ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো করতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে রিস্ক ক্যালকুলেশনের জন্য যদি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকে সাধারণত আমরা কি করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স এর মাধ্যমে আমরা কি করি, আমরা রিস্কটাকে ক্যালকুলেট করি। আর যদি কম্পারেটিভ অ্যানালিসিস হয় সেই ক্ষেত্রে বা দুইটি প্রজেক্টের কোনটার মানে আউটফ্লো যদি ভিন্ন হয় অথবা তোমার একাধিক প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমরা সিভি করি। সিভির মাধ্যমে আমরা সাধারণত রিস্কটাকে ক্যালকুলেট করে থাকি। তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে করব, আমরা এখানে কিন্তু বলা আছে ভেরিয়েন্স, যেহেতু আগে দেখানো আছে সেহেতু ভেরিয়েন্সের সূত্রটা আগে তোমার এখানে দেয়া আছে। তো ভেরিয়েন্স যদি দেয়া না থাকে তাহলে আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সূত্রে এখান থেকে শুধুমাত্র স্কয়ারটা তুলে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র হয়ে যাবে। অর্থাৎ এখানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার, দ্যাট মিন্স ভেরিয়েন্স ইকুয়াল টু সামেশন x - x স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই n - 1। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এটা ভেরিয়েন্স না লিখে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি তাহলে স্কয়ারটা শুধু হবে না, আর সূত্র সব ঠিকই থাকবে। আর যখন আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আবার ভেরিয়েন্স করতে যাব তখন এটাকে স্কয়ার করে দিব, এখানে স্কয়ার করে দিব, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা ভেরিয়েন্স পাবো। তো এভাবে আমরা ভেরিয়েন্স নির্ণয় করতে পারি। দেন কোভেরিয়েন্স যদি নির্ণয় করতে হয় কোভেরিয়েন্স আমরা এভাবে নির্ণয় করতে পারি। আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন যদি আমরা নির্ণয় করতে সিভি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সিভি সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই x বার ইনটু 100। এভাবে আমরা এইটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে অঙ্কে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলেছি যে যদি আমরা এই ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক, ক্যাপিটাল বাজেটিং এর রিস্ক ইনকর্পোরেট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু দুইটা মেথড আমরা করতে পারি। একটা হচ্ছে যে প্রবাবিলিটি দেয়া থাকতে পারে অনেক ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে প্রবাবিলিটি দেয়া নাও থাকতে পারে। যদি প্রবাবিলিটি দেয়া না থাকে তাহলে আমরা এই সূত্র ফলো করব, আর যদি প্রবাবিলিটি দেয়া থাকে তখন কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখো একই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সূত্রটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আগে n-1 দিয়ে ভাগ করা ছিল, এখন কিন্তু ভাগ করা নাই। আগে p টা ছিল না, এখন কিন্তু p আছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের সামেশন x - x বার হোল স্কয়ার যেটা, সেটাকে যদি আমরা p দিয়ে গুণ করি তাহলে আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাব। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চাইলে জাস্ট এখান থেকে স্কয়ার দুটো উঠাই দিবি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ x সামেশন x - x বার হোল ইনটু p যদি আমরা করি দেন আমরা কি পেয়ে যাব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। আর আমরা যদি সিভি করতে চাই সিভি ক্ষেত্রে সূত্রটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই x বার ইনটু 100। তো আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটি এক্সাম্পল দেখানোর চেষ্টা করি তাহলে তোমরা হয়তো আরো উপকৃত হবে। একটু দেখো, আমি এত ডিটেইলস আলোচনা করব না, শুধুমাত্র তোমাদের অ্যাটেন্ডেন্স দেখানোর জন্য। এখানে কি বলা আছে যে Jomona Limited is considering a proposal to install a new machine. The project will cost 1 lakh and its expected life is 5 years. The estimated cash inflows before tax of the CFBT of the project are as follows. এখানে past year এর CFBT দেয়া আছে। The tax rate of the company is 50%, discount rate 10%, and charges depreciation on a straight line basis. এখানে সবকিছু বলা আছে যে এখানে ট্যাক্স রেট দেয়া আছে 50%, ডিসকাউন্ট রেট 10% এবং স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আমাদের কি নির্ণয় করতে হবে, পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু প্রতি বছর ইনকাম পরিমাণ সমান না অসমান, সেহেতু চার্টের মাধ্যমে আমাদের এই সিএফবিটি কে আগে সিএফবিটি তে কনভার্ট করে নিতে হবে, দেন আমরা এটা থেকে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারবো। তো
সেভ এটি যদি করতে হয় তাহলে আমাদের প্রথমে কিন্তু ওয়ার্কিংস করে নিতে হবে, যেমন আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। যেহেতু ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন বেসিসে বলেছে, সেহেতু আমরা জানি যে কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাসেটস টাইপ, এই সূত্রে আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। দেন আমরা এটাকে একটা চার্টের মাধ্যমে আমরা কি করব, আমরা সিএফএটি করে নিব। আমরা দেখি একটু সিএফএটি কিভাবে করব। ইয়ার গুলো দিব, তারপরে সিএফবিটি ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাবো কি, আমরা পাবো ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ইএটি, আর ইএটির সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি তাহলে সিএফএটি পাবো। আর প্রথম বছরের সিএফএটি হবে প্রথম বছরের সিসিএফএটি, আর দ্বিতীয় বছরের সিসিএফএটি কিভাবে পাবো, প্রথম বছরের যে সিএফএটি অর্থাৎ 22,500, এর সাথে পরের বছরের যে অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে সিএফএটি 25,000, সেটি যোগ করলে আমরা পাচ্ছি 47,500, আর দ্বিতীয় বছরের সিসিএফএটি আমরা পেয়ে যাব। এভাবে আমরা সিসিএফএটি নির্ণয় করব, নির্ণয় করে তারপর আমরা সূত্রের সাহায্যে আমরা পেব্যাক পিরিয়ড করতে পারব। তো এক্ষেত্রে যেহেতু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলেছিল, এটাকে আমরা প্রেজেন্ট সিএফএটি কে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিব 10% ডিসকাউন্ট ধরে, দেন আমরা এটাকে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু করব, তাহলে আমরা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারব। তোমাদেরকে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, সেটা দেখাই যে এখানে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর যদি অঙ্কে দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা অঙ্কটা করব। এখানে দেখো কি বলছে যে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন অফ এবিসি লিমিটেড। এখানে ইয়ার দেয়া আছে, ক্যাশ ফ্লো, দুটো প্রজেক্টের ক্যাশ ফ্লো দেয়া আছে, প্রজেক্ট 1 প্রজেক্ট 2, এবং সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দুটো দেয়া আছে। এখান থেকে তোমাকে কি বলা হয়েছে যে হুইচ প্রজেক্ট উইল বি অ্যাকসেপ্টেড টু দ্য কোম্পানি ইফ দ্য রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট ইজ 5%। যদি ডিসকাউন্ট রেট 5% হয় তাহলে সেই ক্ষেত্রে কোন প্রজেক্টটা আমরা গ্রহণ করব। এখানে দেখো, এখানে কিন্তু বলে নাই যে তুমি এনপিভি করো, আইআরআর করো, এআরআর করো, এগুলো কিছুই বলা নাই, পেব্যাক পিরিয়ড এগুলো কিছুই বলা নাই। কিন্তু যেহেতু আমার অঙ্কে ডিসকাউন্ট রেট দেওয়া আছে এবং অন্য কোনো কিছুই এখানে বলা নাই, তা এবং সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে, এটাতে সমস্যা না। কিন্তু ডিসকাউন্ট রেট যেহেতু দেওয়া আছে, সেহেতু আমাদের এই ক্ষেত্রে আমরা এনপিভি সূত্রে আমরা অঙ্কটা করব। তো আমাদের কি করতে হবে, এনপিভি নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যে এনপিভি নির্ণয় করার আগে তোমাকে যে কাজটা করতে হবে, যেহেতু অঙ্কে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেয়া আছে, আমরা জানি সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর কি, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এই ফ্যাক্টর যখন দেয়া থাকে তখন এই ফ্যাক্টরের সাহায্যে আমরা যদি ক্যাশ ফ্লোকে গুণ করি তাহলে এটা রিস্ক ফ্রি হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমরা যে রিটার্নটা পাই সেই রিটার্নটা অ্যাকচুয়াল হয়। তো এই ক্ষেত্রে দেখো যে বিভিন্ন ইয়ারের ক্যাশ ফ্লো দেয়া আছে, এদের সাথে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেয়া আছে। তো এই দুটো যদি গুণ করা যায় তাহলে এটা রিস্ক ফ্রি হয়ে যায়। দেন আমরা এটাকে যদি এটাকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে এটা প্রেজেন্ট ভ্যালু আমরা পেয়ে যাব। তখন আমরা কিন্তু যে এনপিভিটা পাবো সেই এনপিভিটা হবে অ্যাকুরেট এনপিভি। তাহলে আমরা একটু দেখি। ওকে, তাহলে আমার দেখো, আমরা এখানে সূত্রটাকে শর্টকাট, প্রথমে এনসিওটাকে দেখানো আছে। এনসিও ছিল আমাদের 30,000, আর 0 ইয়ারে সাধারণত প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হচ্ছে 1, এই জন্য 1 ধরা হয়েছে। আর এরপরে আমার ইয়া ছিল কত, তোমার ক্যাশ ফ্লো ছিল 15,000, আর সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর ছিল 0.95। তাহলে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে এটাকে গুণ করা হলো, এটাকে দেখো এনপিভি করার ক্ষেত্রে এখানে এনসিওটাকে প্রথমে দেখানো আছে, তাহলে এনসিওটা মাইনাস আকারে দেখানো আছে। এই কারণে এটা যদি আমরা পরে দেখাতাম তাহলে এখানে মাইনাস দিয়ে দেখাতাম, যেহেতু প্রথমে দেখানো আছে সেটা মাইনাস দিয়ে দেখানো আছে। এরপর আমরা যেটা বলেছিলাম যে ক্যাশ ফ্লোকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করব, তাহলে এটা রিস্ক ফ্রি হয়ে যাবে। দেন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হবে 5%। তো 5% এর ফার্স্ট ইয়ারে তোমার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হচ্ছে 1.05, তাহলে 1.05 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা এক্ষেত্রে এনপিভি পাচ্ছি কত, 6,530.3। আর প্রজেক্ট 2 এর ক্ষেত্রে আমরা এনপিভি পাচ্ছি 9,947.6। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট 1 এর চেয়ে প্রজেক্ট 2 এর এনপিভি বেশি। তাহলে আমাদেরকে যদি সাজেস্ট করতে হয় যে কোন প্রজেক্টে ইনভেস্ট করলে ভালো হবে, তাহলে আমরা সাজেস্ট করব যে প্রজেক্ট 2 তে ইনভেস্ট করলে ভালো হবে। তো এইভাবে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর যদি অঙ্কে দেয়া থাকে তাহলে সেই সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের সাহায্যে আমরা কি করতে পারবো, এনপিভি বা ক্যাপিটাল বাজেটিং অন্যান্য টেকনিক ব্যবহার করে আমরা প্রজেক্ট সিলেকশন করতে পারবো।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন এর আনসার দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আহ, না স্যার, পরবর্তী ক্লাসে স্যার বুঝতে পারছি স্যার। ওকে, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। স্যার আপনি ভালো আসসালামু আলাইকুম। থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম